My dear lovely viewers, very welcome to Free School in 24 hour. আজকে আমাদের আলোচনার বিষয় দ্য ইউজ অফ জেরান্ড, কিন্তু একটু ডিফারেন্টলি, অর্থাৎ ইউজ অফ জেরান্ড ইন ফ্রি হ্যান্ড রাইটিং। কারণ আমাদের দৈনন্দিন ইংরেজি লেখায় আমরা জেরান্ডকে খুব ভালোভাবে ব্যবহার করতে পারি এবং কতভাবে কত স্থানে আমরা এই জেরান্ডকে ব্যবহার করে আমাদের ইংরেজি লেখাকে আরও বেশি ফলপ্রসূ করতে পারি, তা মূলত আজকে দেখব। আজকে আমরা বলা যায় A to Z অর্থাৎ জেরান্ডের আদ্যপান্ত সম্পর্কে অবগত হব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মন্তব্য করতে দ্বিধা করবেন না। আমি মূলত ক্লাসটিকে সাজিয়েছি তিনটা ভাগে। প্রথমত আমরা জেরান্ডের অবস্থান জানব, যে কোথায় কোথায় জেরান্ডগুলো সাধারণত ব্যবহার হয়ে থাকে। ওকে, এরপরে আমরা একটু কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করব জেরান্ড দিয়ে। তারপরে ফাইনালি আমরা দেখব তৃতীয় ধাপে, যদিও পূর্বের ক্লাসে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছিলাম। যাই হোক, আশা করি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আমরা প্রথমে শুরু করতে পারি। সাঁতার কাটা একটি ভালো অভ্যাস। ওকে, আগে বলে নিই আপনি আসলে জেরান্ড কি। জেরান্ড মূলত হচ্ছে ভার্বের আইএনজি যুক্ত ফর্ম, কিন্তু অবস্থান বিশেষে এবং এর ব্যবহার বিশেষে এটাকে জেরান্ড বলা হচ্ছে। আমি একেবারে প্রপারলি ডিফিনিশনে গেলাম না, কারণ আমাদের পরীক্ষা ডিফিনিশন আসবে না। ওকে, তার মানে আমাদের চিনতে হবে জেরান্ড কোনটা। সাঁতার কাটা একটি ভালো অভ্যাস। ওকে, সাঁতার কাটা এর ইংরেজিটা কি? আমরা সাধারণত জানি কি? সুইম, রাইট? সাঁতার কাটা। কিন্তু আমি এখানে বলছি সাঁতার কাটা, তার মানে আমি যখন এই ভার্বটিকে, অর্থাৎ সাঁতার কাটা অ্যাজ কিন্তু একটা কাজ, রাইট? এই ভার্বটিকে যখন আমি অ্যাজ এ সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি, তখন আমাকে এটাকে জেরান্ড হিসেবে ব্যবহার করতে হচ্ছে। আবারও জেরান্ড কি? একই সাথে একটি সাবজেক্ট, মানে আমরা দেখুন, আমি আবার বলছি, অর্থাৎ সাঁতার কাটা, তার মানে সাঁতার কাটা। সাঁতার কাটা এর ইংরেজিটা হচ্ছে সুইম এমনিতে, কিন্তু আমি যখন অ্যাজ এ সাবজেক্ট হিসেবে অর্থাৎ জেরান্ড হিসেবে ব্যবহার করতে যাব, তখন কি ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম হবে এবং একই সাথে তখন এটাকে একটি সাবজেক্ট হয়ে যাবে। আবার আপনি এটাকে আরেকটা নাম বলতে পারেন, সাবজেক্ট মানে তো নাউন, রাইট? তার মানে আপনি একই সাথে নাউন বলতে পারেন, জেরান্ড বলতে পারেন, আইএনজি যুক্ত ফর্ম বলতে পারেন, তবে অবস্থান বিশেষে এটাকে জেরান্ড, নাউন বা সাবজেক্ট যেটাই বলেন, নো প্রবলেম। এখন আমি কি করতে পারি? যেহেতু সাবজেক্ট, সুতরাং আমি একটি ভার্ব দিব, রাইট? ওকে, সুইমিং ইজ আ, ওকে, একটা নাটকে দেখছিলাম সুইমিং ইজ আ, ওকে, মোশাররফ করিম বলেছিলেন সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। অডিবার, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। ওকে, অর্থাৎ সাঁতার কাটা একটি ভালো অভ্যাস। তার মানে এখানে জেরান্ড ব্যবহার হয়েছে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে, অর্থাৎ জেরান্ডের ব্যবহার হয়েছে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে, যদিও আমি নোটে স্পষ্টভাবে এখানে বলে দিয়েছি যে জেরান্ড এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। এই যে সাঁতার কাটা একটি ভালো গুণ, এটা কিন্তু আমরা আরেকভাবে লিখতে পারি, অর্থাৎ ইনফিনিটিভের সাহায্য লিখতে পারি। লিখে দিই, এতে করে সুবিধা হবে। ওকে, টু সুইম আপনি এইভাবে লিখতে পারেন, অর্থাৎ আপনি কি লিখতে পারেন? টু সুইম, তার মানে সাঁতার কাটা ইজ আ গুড এক্সারসাইজ, এইভাবেও লিখতে পারেন। তবে এইভাবে সাধারণত আমরা যা লক্ষ্য করি যে এইভাবে সাধারণত লিখে না, কিন্তু লেখা যাবে, সমস্যা নেই, এখানেও হবে। তবে টু প্লাস ভার্ব, দ্যাট মিনস হচ্ছে ইনফিনিটিভ হিসেবে এটা পরিচিতি লাভ করবে, তবে একই সাথে আবার সাবজেক্ট হয়ে যাবে। ওকে, এরপর আমরা আরেকটি অবস্থান দেখি। এখানে আমি লিখে রেখেছি। ওকে, লিখে রাখাটা আপনাদের জন্য অতটা ভালো হবে না, এই জন্য আমি লিখে রাখাটা বাদ দিলাম, কারণ লিখে রাখলে সেই ব্যাপারটা বেশি একটা বোধগম্য হয় না, তার জন্য আমি কেটে দিলাম। ওকে, আমি প্রতিদিন খেলা বা খেলতে পছন্দ করি। তার মানে এখানে কিন্তু দুইটা ব্যাপার, একটা পছন্দ করি আর একটা হচ্ছে খেলা। ওকে, তার মানে আমরা যখন দুইটি ভার্ব পাশাপাশি বসাবো, সাধারণত আমরা যেটা করে থাকি যে পরবর্তী ভার্বের সাথে, ওকে আমি একটু লিখি, তাহলে আমি এর ইংরেজিটা আই, এরপরে পছন্দ করি, যেই বাংলায় যেই ব্যাপারটি একদম শেষে আছে, অর্থাৎ পছন্দ করি শেষে আছে, তা আমরা প্রধান ভার্ব হিসেবে ব্যবহার করব। আমি আবার বলছি, অর্থাৎ একটি বাক্যে যদি দুইটি ভার্ব থাকে, দেখা যাচ্ছে যে পছন্দ করি মানে একটা হচ্ছে জেরান্ড আর একটি হচ্ছে মেইন ভার্ব, তার মানে একেবারে শেষে যেটা থাকবে তা হচ্ছে মেইন ভার্ব। ওকে, তার মানে পছন্দ করি আই লাইক। এরপরে এই খেলা বা খেলতে, এই ব্যাপারটাকে আমরা কি করব? জেরান্ডে লিখব, অর্থাৎ আইএনজি যুক্ত ফর্মে লিখব। ওকে, আমরা অনেকেই সাধারণত এই ফর্মটি আসলে যে এটা জেরান্ড না পার্টিসিপল, এই ব্যাপারে অনেকে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকি। প্লিজ টেক ইট ইজিলি। এর অবস্থানটা হচ্ছে জেরান্ড, অর্থাৎ আমরা যখন একটি ভার্বের পরে আরেকটি ভার্ব ব্যবহার করছি,
অবশ্যই সেই ভার্ব মিনিংফুল হতে হবে, অন্যথায় হবে না। আমরা জানি না নির্দিষ্ট কিছু শব্দের পরেই মূলত এই ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম হয়, অর্থাৎ একটি ভার্বের পরে আরেকটি ভার্ব ব্যবহার হলে সাধারণত ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। সব ভার্বের পরে কিন্তু এই হয় না, অর্থাৎ আইএনজি যুক্ত ফর্ম ব্যবহার হয় না। সেই ব্যাপারে আমি একটা আলাদা ক্লাস নেব, কারণ এটাও ব্যাপক একটা ব্যাপার। ওকে, তার মানে আই লাইক প্লেয়িং, তার মানে কি ফুটবল এভরিডে, রাইট? আমি ফুটবল খেলা পছন্দ করি। অর্থাৎ এখানে আমরা একটা জেরান্টের অবস্থান দেখলাম যে যখন ভার্বের পরে আরেকটি ভার্ব ব্যবহার হচ্ছে, অর্থাৎ প্রধান ভার্বের পরে যখন আরেকটি ভার্ব ব্যবহার হচ্ছে আইএনজি যুক্ত ফর্ম হয়ে, দিস ইজ কল্ড জেরান্ট। বাট এটাকে আমরা বলছি কি যে ডিরেক্ট অবজেক্টিভ, ডিরেক্ট অবজেক্ট, অর্থাৎ ডিরেক্ট অবজেক্ট হিসেবে এই জেরান্টের ব্যবহার। আপনি যদি গ্রামার একেবারে মানে পুঙ্খানুপুঙ্খ রূপে বিচার বিশ্লেষণ করেন তাহলে আমি বলবো এই নোটটাকে ফলো করুন। অর্থাৎ এখানে ব্যবহার হয়েছে জেরান্ট কি হিসেবে, অ্যাজ এ ডিরেক্ট অবজেক্ট হিসেবে এখানে জেরান্টটা ব্যবহার হয়েছে। ওকে, আমরা আরেকটা জেরান্টের ব্যবহার সম্পর্কে অবগত হই। এরপর আমরা এখানে দেখি লেখা আছে যে দ্য গার্ডিয়ান পত্রিকা পড়া একটি ভালো গুণ। ওকে, তাহলে দেখুন পড়া, তার মানে এখানে ভালো গুণ, সাবজেক্টটা কি যে পড়া। এখানে কিন্তু গার্ডিয়ান পত্রিকা কিন্তু সাবজেক্ট না, কারণ আমি কিন্তু কি বলছি, অর্থাৎ পড়াকে বলছি, অর্থাৎ পড়া, গার্ডিয়ান পত্রিকা পড়া। তার মানে আমাদের কি লিখতে হবে, পড়া আমরা কি লিখতে পারি যে রিডিং, রাইট? রিডিং এরপর আমরা এই গার্ডিয়ান পত্রিকার নামটা দিয়ে দেবো, রাইট? আমরা জানি যে দ্য গার্ডিয়ান, আমরা জানি যে গার্ডিয়ান নিউজ অনেক গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য। হোয়াটএভার, মানে ইংরেজি শেখার ক্ষেত্রে, নট ফর ওয়াল লাইফ। ওকে, রিডিং দ্য নিউজ, রিডিং দ্য গার্ডিয়ান নিউজ, পত্রিকা পড়া কি, এরপর আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করব ইজ, কে একটি ভালো গুণ, ইজ আ গুড হ্যাবিট, রাইট? একটি ভালো গুণ বা অভ্যাস। হোয়াটএভার, এখানে অনেক পাখি কিচিরমিচির করছে। এই পাখিগুলো আমাদের এখানে অনেক বেশি, যদিও আমি রাইট নাও আই এম আউট অফ মাই রুম অ্যান্ড ফর দিস রিজন ইউ হেয়ার বার্ডস মেকিং সাউন্ড লাউডলি। ওকে, অ্যান্ড সাধারণত তারা যখন তাদের কাছাকাছি কোনো মানুষকে যেতে দেখে বা অবস্থান করে তখনই ওরা এই শব্দগুলো করে থাকে। সবসময় ওরা এই শব্দ করে না, এখন ওরা খেপে গিয়েছে, কয়েকজন কৃষক আসছে এই জন্য। কাম ডাউন, একটু শান্ত হ, আমি ক্লাস নিচ্ছি রে ভাই, তোরা শান্ত হ। ওকে, যাই হোক আমি আবার ফিরে আসি। অর্থাৎ রিডিং দ্য গার্ডিয়ান, অর্থাৎ গার্ডিয়ান নিউজ ইজ আ গুড হ্যাবিট, একটি ভালো অভ্যাস, ভালো গুণ। অক্সিলারি ভার্ব ইজ, এরপরে দেখলাম আমরা কি এখানে একটি নাউন আছে, আবার এখানে একটি কি রিডিং, অর্থাৎ একটি আইনযুক্ত ফর্ম, অর্থাৎ জেরান্ট আছে। এই পুরো অংশটাকে আমরা একসাথে বলতে পারি একটা জেরান্ট ফ্রেজ, রাইট? আবারও বলছি, অর্থাৎ রিডিং দ্য গার্ডিয়ান নিউজ একত্রিতভাবে আপনি যদি গ্রামারের ভাষায় বলেন তাহলে একে বলা হচ্ছে জেরান্ট ফ্রেজ। ওকে, যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে নক করে অবগত করবেন যে আপনি বুঝতে পারেননি। ওকে, এরপরে আমি আপনাদের জন্য একটি কাজ রেখেছি, অর্থাৎ এই 3টি ধাপে যে আমি আলোচনা করব জেরান্ট সম্পর্কে বিস্তারিত, এই 3টি ধাপে আপনার জন্য 3টি কাজ থাকবে। আপনি অবশ্য আশা করি নিশ্চিত করে দিবেন। আমি আসলে যেভাবে আশা করি অনেকেই ঠিক সেভাবে করেন না, আমি জানি না আসলে আমার ভিডিও দেখে কি আপনারা তেমন বোরিং ফিল করেন কিনা, নতুবা আমার দেওয়া বাড়ির কাজ যদি আপনি না করেন তাহলে আমার ভিডিও দেখে আপনার তেমন লাভবান হবেন কিনা আমার এটা নিয়ে সন্দেহ আছে। ওকে, তার মানে আমি প্রতিদিন সংবাদপত্র পড়া বা পড়তে পছন্দ করি। তার মানে এই ব্যাপারটা আপনি ঠিক আপনার মতো করে, অর্থাৎ আমি যে পূর্বে আলোচনা করেছি সেখানে এই উত্তরটা পাবেন, আপনি পারবেন। আমার এইগুলো নিয়ে তেমন একটা তো বেশি কথা বলতে হবে না, কারণ এটা আপনি পারবেন। ওকে, এরপর আমরা দেখি এই 5 নম্বরে আমরা এই ব্যাপারটি একটু লক্ষ্য করি যে আমার প্রিয় অভ্যাস গরিব মানুষকে সাহায্য করা। ওকে, তার মানে আমরা লিখতে পারি কি যে মাই ফেভারিট ওকে হ্যাবিট, অভ্যাস, রাইট? আমার প্রিয় অভ্যাস, এরপর আমরা কি অক্সিলারি ভার্ব লিখব ইজ, রাইট? যে মানুষকে সাহায্য করা, রাইট? তাহলে আমরা কি লিখতে পারি যে সাহায্য করা, তারপরে কি হেল্পিং গরিব মানুষকে, ওকে, অর্থাৎ পুর পিপল, অর্থাৎ গরিব মানুষকে সাহায্য করা। এখন এই বাক্যটি আপনারা যেই দেখবেন সেই অনায়াসেই কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই বলে দিবেন এই বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে আছে, দ্যাট মিনস এই ফর্মটি আছে কন্টিনিউয়াস ফর্মে, কিন্তু নট ইয়েট, এই ফর্মটি কন্টিনিউয়াস ফর্মে নেই। গ্রামের ভাষায় এই ফর্মটিকে বলা হচ্ছে জেরান্ট,
আপনি মাথায় রাখবেন সাধারণত আমরা জানি যে সাবজেক্ট এরপর অক্সিলারি ভার্ব এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম, দ্যাট মিনস হচ্ছে সেটা কন্টিনিউয়াস ফর্ম, আমরা বলতে পারি পার্টিসিপল, রাইট? মানে আমরা জানি যে কন্টিনিউয়াস ফর্ম দ্যাট মিনস আমরা পার্টিসিপল বলতে পারি, কিন্তু এর যে অবস্থান কিন্তু পুরো বাক্যের অর্থের উপর ডিপেন্ড করছে, এবং পুরো বাক্যের অর্থের উপর ডিপেন্ড করে মূলত এটাকে গ্রামারের ভাষায় বলা হচ্ছে জেরান্ড। কারণ এখানে আপনি চাইলে আমরা কি বলতে পারবো আমার অভ্যাস এরকম যে মানে আমার অভ্যাস সাহায্য করতেছে গরিবদের, এইভাবে কি বলা যাবে? তার মানে এখানে এই যে মাই ফেভারিট হ্যাবিট, এটা কি পুরোটা মিলে একটি মানে আমার অভ্যাস, এখানে কিন্তু আমি না, এটা হচ্ছে আমার অভ্যাস মানুষকে সাহায্য করা। তার মানে আমি কিন্তু এখানে সাহায্য করতেছি না। আমি যদি বলতাম, আমি বাইরে দিচ্ছি যে ওকে, অর্থাৎ আই অ্যাম হেল্পিং, সেটা হচ্ছে আমি সাহায্য করতেছি, কিন্তু এখানে মূলত আমার যে অভ্যাস ইজ, তা হলো মানুষকে সাহায্য করা, ইজ হেল্পিং পিপল, অর্থাৎ গরিবদেরকে সাহায্য করা। আমরা চাইলে এখানে ইনফিনিটিভ ব্যবহারও করতে পারতাম। তার মানে এটাই পার্থক্য। সুতরাং একই এখানে জেরান্ট হিসেবে ব্যবহার হয়েছে। বুঝতে পেরেছেন তো? ওকে, যাই হোক, এই ব্যাপারটি হয়তো অনেকের খটকা লাগতে পারে। প্লিজ টেক ইট ইজিলি। অবশ্যই অনায়াসেই আমাকে নক করতে পারেন, অথবা আপনি পার্সোনালিও আমাকে নক করতে পারেন যে এই ব্যাপারটা সম্পর্কে আমি অবগত হতে পারিনি বা বুঝতে পারিনি। ওকে, এরপরে দ্বিতীয় ধাপে আমরা চলে আসি। দ্বিতীয় ধাপে আমরা যে আলোচনা করতে পারি, একটু ব্রডলি আলোচনা করেছি। অ্যান্ড পড়া একটি ভালো অভ্যাস, অর্থাৎ এই যে পূর্বের ইয়াগুলোই, তাহলে আমরা লিখতে পারি কি পড়া একটি ভালো অভ্যাস। তাহলে রিডিং ইজ আ গুড এক্সারসাইজ, হ্যাঁ, ভালো অভ্যাস বা হ্যাবিট, হোয়াট এভার এক্সারসাইজ। ওকে, হ্যাবিট দিই, অভ্যাস যেহেতু আমরা হ্যাবিট দিতে পারি, হ্যাবিট। ওকে, যা, এখন আমি লিখেছি যা। যা লেখার জন্য আমরা সাধারণত জানি যে আমরা একটি রিলেটিভ প্রোনাউনের সাহায্য নিতে পারি। আমরা অনেকে অবগত ইতিমধ্যে পূর্বের ক্লাসে আলোচনা করেছি পুঙ্খানুপুঙ্খ রূপে কীভাবে আমরা রিলেটিভ প্রোনাউনের ইউজটা করতে পারি। অর্থাৎ রিডিং ইজ এ গুড হ্যাবিট, এই পুরো বাক্যটিকে আমরা রিফার করব হুইস দিয়ে। তার মানে আমরা এই পুরো বাক্যটিকে রিফার করতে পারি। তার মানে রিডিং ইজ এ গুড হ্যাবিট, পড়া একটি ভালো অভ্যাস যা আমাদের মন ও জ্ঞানকে বিকশিত করে বা বিকাশ ঘটায়। তার মানে আমরা জানি যে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করলে এরপরে অবশ্যই একটি ভার্ব ব্যবহার করতে হবে। আর এই বাক্যের অর্থাৎ এই রিলেটিভ প্রোনাউনের পরে পরবর্তী বা যে অংশটি আছে সেই অংশের ভার্ব হচ্ছে বিকাশ ঘটানো। বিকাশ ঘটানো ইংরেজি কি আমরা জানি যে ডেভেলপ বলতে পারি, অর প্রোগ্রেস, হোয়াট এভার, অ্যান্ড ডিফারেন্ট টাইপ অফ ভার্ব আমরা ইউজ করতে পারি। হুইজ ডেভেলপ, ওকে, বা বুস্ট আপ, হোয়াট এভার আমরা চাইলেই ব্যবহার করতে পারি। ওকে, তার মানে ডেভেলপ কি আমাদের মন ও জ্ঞানকে, অর্থাৎ জ্ঞানকে বিকাশ ঘটায়, আমরা সাধারণত জানি। তার মানে আমরা লিখতে পারি কি আমাদের আওয়ার মাইন্ড, ওকে, অ্যান্ড নলেজ। তার মানে আমাদের মন এবং যেই জ্ঞান আছে সেই জ্ঞানের যে পরিধি আছে তার বিকাশ ঘটায়। একটু বড় করলাম, কারণ আমরা যে শুধু এই ছোট্ট বাক্যের মধ্যে সীমাবদ্ধ থাকবো ব্যাপারটা ওইরকম না। তার মানে আমরা জেরান্ট যুক্ত করে একটি বাক্যকে যে বড় করতে পারি সেই ব্যাপারটাকেই দেখাচ্ছি। ধাপে ধাপে আরও বড় হবে। প্লিজ শেষ পর্যন্ত দেখুন। ওকে, এরপরে দেখুন আমি লিখেছি যে এই বাক্যটি লক্ষ্য করুন যে কান্না করা আমার কষ্ট কমায়, কিন্তু যদিও কারো জন্য এটা খুবই বিরক্তিকর। ওকে, কিন্তু যদিও না দেওয়াটাই উচিত, কারণ দুটি একই ধরনের ওয়ার্ড এক জায়গায় থাকাটা উচিত না। ওকে, এরপরে কান্না করা আমার কষ্ট কমায়, এই অংশটি কিন্তু আমরা আগে লিখে ফেলবো। তার মানে কান্না করা, তার মানে প্রথমে আমি কান্না করা বলতেছি, সুতরাং কি তার মানে ক্রাই মানে কান্না করা, আর ক্রাইং কান্না করা যেহেতু অ্যাজ এ সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। তার মানে কমায়, কমানোর ইংরেজিটা কি আমরা যেতে পারি রিডিউস বা লেসেন, অনেকগুলো শব্দ আছে কমানোর, আপনি চাইলে তা ব্যবহার করতে পারেন। তাহলে আমরা লিখতে পারি আমরা একটা ব্যাপার, যখনই জেরান্ট অ্যাজ এ সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, আমার তো বলতে একদমই মনে নাই, জেরান্ট হিসেবে যখন সাবজেক্ট ব্যবহার করব সব সময় অবশ্যই ভার্বটি সিঙ্গুলার হবে, অর্থাৎ ভার্বটি সিঙ্গুলার ফর্মে, অর্থাৎ ভার্বের সাথে এস বা ইএস হবে, অক্সিলারি ভার্বগুলো সিঙ্গুলার, অর্থাৎ সিঙ্গুলার ভার্ব হবে, প্লুরাল ভার্ব সেখানে কখনোই হবে না, সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হোক আর যাই হোক। ওকে, তার মানে দেখলাম যে ক্রাইং অর্থাৎ কান্না করা কি করে, রিডিউস কি আমার কষ্ট কমায়, তাহলে মাই
গ্রিফ দুঃখ কমায়, GRIEF গ্রিফ অর স্ট্রেস হোয়াটএভার আমরা যা পারি তা দিব, তার মানে দুঃখ কমায়। এরপরে বাট আমরা একটি কনজাংশন ব্যবহার করছি, বাট কিন্তু কারো কারোর জন্য এটা খুবই বিরক্তিকর, এটা বলতে বোঝাচ্ছে কিন্তু এই ক্রাইংকে, রাইট? তাহলে এটার ইংরেজিটা আমরা কি আনতে পারি? ইট ইজ খুবই বিরক্তিকর। এই প্রেশার দেওয়ার জন্য আমরা ব্যবহার করতে পারি কি? যে ভেরি বিরক্তিকর। বিরক্তিকর ইংরেজিটা বেশ কিছু আছে, আমরা ডিসগাস্টিং দিতে পারি, ডিসগাস্টিং, অথবা আমরা দিতে পারি বোরিং দিতে পারি। এরপরে ফর সামন কারো কারোর জন্য, ওকে? অর্থাৎ কারো কারোর জন্য এই যেই ব্যাপারটা এটা খুবই বিরক্তিকর, অর্থাৎ আপনার পাশে বসে কেউ যদি ঘ্যান 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 প্যান 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 করতেই থাকে, আপনি অনেক সময় বিরক্ত বোধ করতে পারেন। তবে হ্যাঁ, অবশ্যই আমাদের খেয়াল রাখা উচিত কী জন্য করছে বা কেন করছে সে ব্যাপারটাও আমরা লক্ষ্য রাখবো, ওকে? এরপরে আমরা যে উদাহরণটি রেখেছি এখানে, তার মানে এখানে আমরা দেখলাম সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, আমরা এটাও মাথায় রাখতে পারি, ওকে? আমরা নিচের দিকে যাই এবং দ্বিতীয় স্টেপের তৃতীয় বাক্যটি আমরা দেখি। এখানে লক্ষ্য করি যে আমি প্রতিদিন বই পড়া পছন্দ করি, বিশেষ করে হাসির বই। তার মানে এখানে আমরা প্রথমত এই বাক্যটি লিখতে পারি, আমরা জানি যখনই আমরা কি পছন্দ করি, অর্থাৎ দুটি ভার্ব এখানে, অর্থাৎ একটি ভার্ব প্রধান, একটি ভার্ব হচ্ছে জেরান্ট হিসেবে ব্যবহার করব। আই লাইক, লাইক এরপর আপনি যে কোনো ভার্ব দিবেন একেবারে সুন্দরভাবে অর্থ দিবে, অর্থাৎ আই লাইক গার্ডেনিং, আই লাইক ট্রাভেলিং, আই লাইক ভিজিটিং, আই লাইক হোয়াটএভার, লাভিং, আপনি যা দিবেন তাই হবে, ওকে? লাইকের পরিবর্তে আপনি লাভও দিতে পারেন, ওকে? তবে হ্যাঁ, সবসময় লাভ ব্যবহার করাটা উচিত হবে না, কারণ অনেকে খারাপ ভাবতে পারে, ওকে? আই লাইক, ওকে? আই লাইক কি লিখতে পারি? যে আই লাইক রিডিং, আমি বই পড়া পছন্দ করি, আই লাইক বুকস। এরপরে আমি দেখতে পাচ্ছি যে এখানে কি ইন পার্টিকুলার, অর্থাৎ বিশেষ করে, ইন পার্টিকুলার, পার্টিকুলার যেহেতু আমরা বিশেষ করে ব্যবহার করছি, এইখানে আমরা মাথায় রাখবো যে আমরা কমা দিয়ে এই ব্যাপারটাকে, অথবা আমরা একটি এলয় যুক্ত অ্যাডভার্ব ব্যবহার করতে পারতাম যদি এখানে প্রিপোজিশনাল অর্থাৎ অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ওকে? ইন পার্টিকুলার। এরপর আমরা লক্ষ্য করি যে বিশেষ করে হাসির বই, তাহলে হাসির বইয়ের নামটা এখানে লিখে দেবো, জাস্ট এই, আর কিছুই না, কমেডি বুক, ওকে? ওকে, এইখানে কিন্তু অ্যাজ এ ট্রেক অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, তার মানে ভার্বের পরেই যখন জেরান্ড ব্যবহার হচ্ছে অ্যাজ এ ট্রেক অবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে, ওকে? আশা করি ভালোভাবে নেবেন, কারণ এরপরে দেখি একটু বড় আছে যে সংবাদপত্র পড়া একটি ভালো অভ্যাস যা আপনাকে ইংরেজিতে লেখাপড়া ও ভোকাবুলারি বাড়াতে সাহায্য করবে, এটি কিন্তু আরও বড়, ওকে? তার মানে একটু ধারাবাহিকতা রেখেছে আর কি। তার মানে সংবাদপত্র পড়া একটি ভালো গুণ, তা আমাদের আগে লিখতে হবে যে রিডিং, এরপরে কি সংবাদপত্র পড়া, তাই? তারপর আমরা লিখতে পারি কি নিউজ পেপার পড়া। আমরা বলেছিলাম যে এই ফর্মটি, মানে অর্থাৎ এই জেরান্টের পরে এই ফর্মটি যতই প্লুরাল হোক না কেন বা সিঙ্গুলার বা প্লুরাল, মাথায় রাখবেন এই জেরান্ট যেহেতু অ্যাজ এ সাবজেক্ট হিসেবে ব্যবহার করছে, অবশ্যই ভার্বটি সিঙ্গুলার হবে। তার মানে রিডিং নিউজ পেপার কি একটি ভালো অভ্যাস, ইজ আ গুড হ্যাবিট অর এক্সারসাইজ পরিবার। এরপরে আমরা এই পুরো ব্যাপারটাকে রিফার করব কি দিয়ে? যা, ওকে? যা, আমরা কিন্তু পুরো ব্যাপারটা কি বলছি? যা, অর্থাৎ যা আমরা রিলেটিভ প্রোনাউন কি ব্যবহার করতে পারি? হুইজ ব্যবহার করতে পারি, এরপর রিলেটিভ একটা ক্লোজ তৈরি করব, ওকে? যা আপনাকে, অর্থাৎ এরপর ভার্ব, যা আপনাকে সাহায্য, ওকে, বাড়াতে সাহায্য করবে, তার মানে বাড়াতে। একটা ব্যাপার লক্ষ্য করুন তো, আমি কিন্তু এখানে বলছি সাহায্য করবে, প্রধানত আমরা কি ব্যবহার করতে পারি? যে ফিউচারে লিখতে পারি উইল হেল্প, সাহায্য করবে। আমরা মাথায় রাখবো যেই বাংলায় যেই অংশটি শেষে, অর্থাৎ সাহায্য করবে বা করা যেহেতু শেষে, সুতরাং এই অংশটিকে আমরা প্রধান ভার্ব হিসেবে লিখব, অর্থাৎ সাহায্য করবে, এরপরে বাড়াতে, ওকে? এখন প্রশ্নটা হচ্ছে বাড়াতে টু প্লাস ইনফিনিটিভ, আমরা জানি টু প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হয় তে এর কাজটি করতে, যেমন করতে, খাইতে, যেতে, নাচতে, গাইতে, পড়তে, এইগুলোর ক্ষেত্রে আমরা টু প্লাস ইনফিনিটিভ সাধারণত ব্যবহার করে থাকি, অর্থাৎ টু প্লাস ভার্ব ব্যবহার করে থাকি। তার মানে এখানে কি বাড়াতে, উইল হেল্প টু ইনক্রিজ, বাড়াতে। এখন প্রশ্নটা হলো আমরা অনেকাংশে বা অনেক সময় হেল্প অ্যাজ এ পজিটিভ ভার্ব হিসেবে এই টু ইনফিনিটিভ নাও দিতে পারি, নো প্রবলেম, তাতেও সমস্যা হবে না। আপনি যদি চান এই টু ইনফিনিটিভ নাও দিতে পারবেন, কিন্তু আমরা দিয়ে দিচ্ছি কারণ বোঝার জন্য, ওকে? অর্থাৎ এই টু এর পরে আমি যাই দিব তে অর্থ দিবে, করতে, খাইতে, যাইতে, নাইতে, গাইতে, তার মানে আমরা এই ব্যবহার সম্পর্কে অবগত হব। উইল হেল্প টু কি
আপনাকে, ওকে, আপনাকে যেহেতু আমরা ওই অবজেক্টটাকে দিয়ে ফেলবো, ওকে, অর্থাৎ আমরা এই যে মেইন ভার্বটা আছে এই ভার্বের পর অবজেক্টটাকে দিয়ে ফেলবো। আমরা আবার বলছি, অর্থাৎ এইখানে যদি অবজেক্ট থাকে, এই বাকি কিন্তু অবজেক্ট হচ্ছে, অর্থাৎ এই অংশটির অবজেক্ট কিন্তু আপনাকে, অর্থাৎ এই আপনাকে যদি বা অবজেক্ট থাকে সেই অবজেক্টটাকে অবশ্যই আমরা কি করব, এই প্রধান ভার্বের পরে দিয়ে দিব। এরপরে ইনফিনিটিভ টু ইনক্রিজ, এরপর আমরা কি লিখব, ইংরেজিতে লেখা পড়া ও ভোকাবুলারি বাড়াতে। আবারও দেখুন লেখা, তার মানে আমরা কি লিখতে পারি যে ওকে সাহায্য করবে লেখা, রাইটিং, তারপরে হচ্ছে রিডিং অ্যান্ড ভোকাবুলারি, ভোকাবুলারি ইন ইংলিশ, ওকে, অর্থাৎ ইংরেজিতে। ওকে, জানি না কতটুকু আপনি বুঝতে পেরেছেন বা কতটুকু আপনাকে বোঝাতে পারলাম। অর্থাৎ আপনি যদি এইগুলোকে যে ছোট ছোট নাউন হিসেবেও ধরেন, নো প্রবলেম। এই যে রিডিং, রাইটিং সাধারণত আমরা বলে থাকি, ভোকাবুলারি, ওকে ওকে, কিন্তু এখানে এই প্রথম আমাদের নির্ণয়ের মূল উদ্দেশ্য হচ্ছে এই প্রথম জেরানটা, ওকে, অর্থাৎ এটা হচ্ছে জেরান ফ্রেজ হিসেবে এখানে ব্যবহার হয়েছে। ওকে, এরপরে আমরা আবার লক্ষ্য করি আপনাদের জন্য, অর্থাৎ আমি বলেছিলাম যে প্রতি ধাপে ধাপে আপনাদের জন্য কাজ থাকবে। এই ধাপে আপনাদের জন্য একটি কাজ, অর্থাৎ আপনারা লেখার সময় বলবেন যে দ্বিতীয় নম্বরের কাজ এটি, ওকে, দ্বিতীয়র 4, তার মানে প্রথমটার 4, দ্বিতীয়র 4 আবার রেখেছি, অর্থাৎ পড়া পছন্দ করি, এখন আমার নিয়মিত অভ্যাস, অর্থাৎ আমি এই যে সংবাদপত্র পড়তে পছন্দ করি, এখন যা আমার একটি নিয়মিত অভ্যাস। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এরপরে আমি এখানে লিখেছি যে আমার প্রিয় শখ ভূতের গল্পের বই পড়া। ওকে, ভূতের গল্পের বই পড়া অনেকেই পছন্দ করে, যদিও আমি তেমন সময় ও সুযোগ পাইনি ভূতের গল্পের বই পড়া, তারপরে এখানে লিখে দিয়েছি, অর্থাৎ আমার প্রিয় শখ, অর্থাৎ এর একটি অবস্থান আছে। অর্থাৎ আমরা লিখতে পারি কি, ওকে, মাই হ্যাবিট, আমার প্রিয় শখ, তার মানে আমরা লিখতে পারি যে ফেভারিট। আরও কিছু অবস্থান আছে এখানে, কিন্তু কয়েকটি অবস্থান দেখলাম, আমাদের কিন্তু প্রিপোজিশনের পরে অবস্থান আছে, এরপর আরও অবস্থান আছে, সেগুলো আমরা দেখব। কি, ইজ রিডিং, কি, ভূতের গল্পের বই পড়া, তাহলে আমরা কি লিখতে পারি যে গোস্ট বুক, ভূতের গল্পের বই পড়া। ওকে, তাহলে আমরা যা করতে পারি এই পর্যন্ত রাখলাম। তারপর আমরা এখানে অবজেক্ট হিসেবে ব্যবহার করছি, দ্যাট মিনস হচ্ছে এখানে অ্যাজ এ অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। আমরা অবশ্যই মাথায় রাখবো এবং কি পূর্বেও বলেছি যে কিভাবে এটা অবজেক্ট হিসেবে ব্যবহার হয়, অর্থাৎ অবজেক্ট হিসেবে জেরান্টেড ব্যবহার কিভাবে হলো। ওকে, এরপরে এখানে প্রিপোজিশনের পরে দেখুন, এখানে আবার প্রিপোজিশনের পরে ব্যবহার হয়েছে, অর্থাৎ আমরা মাথায় রাখবো যে প্রিপোজিশনের পরে যে কোনো আইনযুক্ত ফর্ম কি আমরা ডিফাইন করবো অ্যাজ এ জেরান্ট হিসেবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, পড়ার অভ্যাস, তাহলে আমরা এখানে লিখতে পারি যে পড়ার, হ্যাবিট অফ রিডিং, অর্থাৎ আমরা যেই কোনো ভার্বের ব্যবহার করব আমরা এখানে কি লিখতে পারি যে ওকে, আমরা এখানে এই অফের পর যাই অফের পর যেই ভার্বই আনবো না কেন আইনযুক্ত ফর্ম করতে হবে। যেমন আমি যদি বলতাম যে হ্যাবিট অফ ওয়ার্কিং, হ্যাবিট অফ ভিজিটিং, হ্যাবিট অফ ট্রাভেলিং, হ্যাবিট অফ হোয়াট এভার রিডিং, হ্যাবিট অফ রাইটিং, হ্যাবিট অফ হিয়ারিং, লিসেনিং, তার মানে আপনি চাইলে যে কোনো ওয়ার্ড এখানে বসাবেন, আইনযুক্ত ফর্ম করে বসাতে পারেন, অর্থাৎ একটি ভালো লক্ষণ, তার মানে ইজ আ গুড সাইন, রাইট, আমরা জানি যে এটি একটি কি ভালো লক্ষণ। ওকে, যাই হোক, অর্থাৎ প্রিপোজিশনের পরে আমরা দেখলাম যে এর ব্যবহারটা হচ্ছে। এরপরে বই পড়া একটি ভালো পন্থা ইংরেজির ক্ষেত্রে, তার মানে আমরা আরও একটি ভার্ব দেখলাম যে বই পড়ার অভ্যাস, তার মানে প্রিপোজিশন যুক্ত করে আর একটু বড় করা হয়েছে, অর্থাৎ হ্যাবিট অফ রিডিং বুকস, অর্থাৎ বই পড়ার অভ্যাস, তার মানে আপনি মাথায় রাখুন যে এই অংশটা কি অ্যাজ এ জেরান্ট হিসেবে ব্যবহার হয়েছে, অর্থাৎ হ্যাবিট অফ রিডিং বুকস কি ইজ আ গুড প্রসেসর বলতে পারি, অথবা আমরা বলতে পারি কি ওয়ে, অথবা দেখুন এখানে কতগুলো বলা যায়, আপনি চাইলে মানে আপনার যদি জানা থাকে আপনি প্রসেসর লিখতে পারেন। ওকে, এরপর আপনি এখানে লিখতে পারেন স্ট্র্যাটেজি, হোয়াট এভার ডিফারেন্ট টাইপ অফ প্রসেস লিখতে পারেন। ওকে, তার মানে অনেক 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 আপনি যা যা জানা আছে সব লিখতে পারেন। তারপরে স্ট্রাকচার বলতে পারেন,
স্ট্রাকচার বলতে পারেন, আরও যা যা আছে আমি আর কিছু দিচ্ছি না, আর দিলে হরিবার। এরপর আমরা লিখব যে ক্ষেত্রে, তার মানে ইন টার্মস অফ ইংরেজি শেখার ক্ষেত্রে, ইন টার্মস অফ ইংরেজি শেখার ক্ষেত্রে, অর্থাৎ লার্নিং ইংলিশ, লার্নিং ইংলিশ। এখন আরেকটি অবস্থান দেখেন, অর্থাৎ আমি যে এই যে প্রিপোজিশনাল যেই অর্থাৎ প্রিপোজিশনাল যে ফ্রেজটা ব্যবহার করছি, ঠিক এর পরেও আমাদের এই যে জেরানটা ব্যবহার করতে হচ্ছে, অর্থাৎ লার্নিং ইংলিশ, শেখার ক্ষেত্রে। তার মানে আমরা যখন দেখব যে একটি ভার্ব এর সাথে এই যে র যুক্ত যে ফর্মটা, অর্থাৎ র আছে, র বাংলায় র আছে, শিখার, জানার, যাওয়ার, ভিজিট করার, হ্যাঁ, পছন্দ করার, অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা অফ প্লাস কি ভার্বের সাথে আনযুক্ত ফর্ম অর্থাৎ জেরান্ড ব্যবহার করতে পারি অনায়াসেই। আশা করছি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। তারপরেও যদি কারো পক্ষে বোঝায় কিছুটা বোধগম্য না হয়, প্লিজ আপনি আমাকে নক করতে পারেন এবং আমি চেষ্টা করব যে আসলে কিভাবে আপনি এটাকে ওভারকাম করতে পারেন। ওকে, আমরা শেষ দিকে চলে এসেছি, অর্থাৎ ধাপ 3-এ চলে এসেছি, যদিও আমি এই ব্যাপারগুলোকে লিখে রাখিনি। অর্থাৎ আমরা এতক্ষণ যা দেখলাম, প্রথমত আমরা লক্ষ্য করেছি যে আমরা অবস্থান খেয়াল করলাম প্রথমত, এরপরে পরের ধাপে অবস্থান দেখেছি, তবে একটু বড় করেছি, চেষ্টা করেছি বড় বড় বাক্য লেখার, এবং তৃতীয় ধাপে আমি লিখেই রেখেছি। এখন এই ব্যাপারগুলোকেও আমরা একটু দেখব এবং আমরা একটু তড়িৎ গতিতে যাব। ওকে, তার মানে এখানে ব্যবহার হয়েছে দ্য ইউজ অফ জেরান্ট। ওকে, যদি আমার কোনো জেরান্ট ব্যবহার বাদ থাকে অবশ্যই আমাকে অবগত করবেন। আবারও বলছি, যদি এই পর্যন্ত ভিডিওটি কেউ দেখে থাকেন অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওর আপনি যেই পর্যন্ত দেখেছেন মার্ক করে দিবেন, অর্থাৎ আপনি এত মিনিট দেখেছেন বা এত মিনিট পর্যন্ত আপনি ছিলেন। ওকে, এই পর্যন্ত যে দেখেছেন তাহলে আমি ভেবে নেব যে আপনি আসলে শিখতেছেন। এরপরে দেখুন আমরা এখানে লিখেছি একটু বড় করে সাম্প্রতিক ব্যাপার, যে রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবর্তন করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তার মানে আমরা কি লিখতে পারি যে রিপ্যাট্রিয়েটিং, অর্থাৎ মানে ওদেরকে প্রত্যাবর্তন করা, রিপ্যাট্রিয়েটিং। এরপরে আমরা অবজেক্টটা ব্যবহার করেছি, অর্থাৎ আমরা একসাথে এটাকে কি বলতে পারি, বলেছি যে জেরান্ড ফ্রেজ। তার মানে রিপ্যাট্রিয়েটিং রোহিঙ্গা, এরপরে আমরা ভার্ব ব্যবহার করেছি হ্যাজ বিকাম আ চ্যালেঞ্জ। একটি আমরা জানি যে একটি কঠিন, একটি চ্যালেঞ্জ বলতে, বা আমরা ইংরেজিতে ভালো বুঝি চ্যালেঞ্জ মানে কঠিন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ওকে, এরপরে আমরা লক্ষ্য করি এখানে আছে যে রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠানো কোনো কৌশলই কাজে দিচ্ছে না। যেহেতু আমি পূর্বের ভিডিওতে আলোচনা করেছি, এজন্য একটু তড়িৎ গতিতে যাচ্ছি। অর্থাৎ এই যে দেখুন এখানে জেরান্ড ব্যবহার হয়েছে প্রিপোজিশনের পরে, যে এনি স্ট্র্যাটেজি, অর্থাৎ কোনো কৌশল, অর্থাৎ কোনো কৌশল অফ সেন্ডিং রোহিঙ্গা ব্যাক, রোহিঙ্গাদের ফেরত পাঠানো। দেখুন সেন্ডিং এর পরে ব্যাক ব্যবহার হয়েছে, মাঝখানে হচ্ছে রোহিঙ্গা, অর্থাৎ যাদেরকে, অর্থাৎ আমরা কিছু কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার করব। মাথায় রাখবো যে একেবারে প্রধান ভার্বটির পরেই, অর্থাৎ ভার্বের পরে অবজেক্ট চলে আসে, এরপরে প্রিপোজিশনাল যে অংশটা আছে অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট সেই অংশটা বসে, অনেকটা ওই যে প্রোভাইড উইথ, অর্থাৎ সেইভাবে। যাই হোক, তার মানে এই রোহিঙ্গাদের ফেরত পাঠানো যে কৌশল কি ইজ নট ওয়ার্কিং ওয়েল, ভালোভাবে কাজ করছে না। আমরা এই ব্যাপারে অবগত যে আসলে ভালোভাবে কাজ করছে না, নতুবা এত 10 লক্ষ 12 লক্ষ 14 লক্ষ রোহিঙ্গা এখনও কিভাবে আছে বাংলার মাটিতে, একেবারে পাহাড় পর্বত গাছপালা এনভায়রনমেন্ট আমরা জানি সব কিছুকে বিনষ্ট করে দিচ্ছে। যদিও মানবিকতার একটা ব্যাপার আছে, মানবিকতা থাকাটা জরুরি। যাই হোক, এরপর আমরা এখানে দেখলাম যে রোহিঙ্গা কি, এখানে আমরা একটু লক্ষ্য করি, এখানে আমরা লক্ষ্য করি রোহিঙ্গাদের তাদের জন্মভূমিতে ফেরত পাঠানোর ব্যর্থতা নানা প্রশ্ন জন্ম দিয়েছে। এটা স্বাভাবিক। তার মানে হচ্ছে তাদের ফেরত পাঠানোর ব্যর্থতা। আমরা এখানে লিখি যে ফেলার অফ, অর্থাৎ ব্যর্থতা অফ পুশিং রোহিঙ্গা ব্যাক, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর টু হোমল্যান্ড, অর্থাৎ টু দেয়ার হোমল্যান্ড, তাদের যেই নিজস্ব জন্মভূমিতে পাঠানো। এরপর আমরা লিখলাম ভার্ব, অর্থাৎ রেইজড সেভারেল কোয়েশ্চেন্স। আমরা রেইজডের ব্যবহার সম্পর্কে অবগত। এটা হচ্ছে কনফিউজিং ভার্ব হিসেবে রেইজের ব্যবহারটা আমরা জানি, রাইজ এবং রেইজ এই দুটির ব্যবহার হয়ে থাকে। যখন অবজেক্ট থাকে তখন আমরা রেইজ ব্যবহার করব, যখন অবজেক্ট না থাকে অর্থাৎ প্রিপোজিশনাল যুক্ত অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকে তখন আমরা রাইজ ব্যবহার করে থাকি। তবে দুটার অর্থ একই, তবে হ্যাঁ ভিন্নতা আছে, একই নাম। যাই হোক, আমরা ওইদিকে যাচ্ছি না। এরপরে বাংলাদেশ সরকারের উচিত, ওকে, এরপরে আমি লিখেছি যে বাংলাদেশ সরকারের উচিত রোহিঙ্গাদের কি মাতৃভূমিতে ফেরানোর জন্য বিকল্প কৌশল গ্রহণ করা। তার মানে হচ্ছে ফেরানোর জন্য, তার মানে বাংলাদেশ গভর্নমেন্ট শুড টেক অল্টারনেটিভ, নেওয়া উচিত অল্টারনেটিভ স্ট্র্যাটেজি
ফর রিটার্নিং, এখানেও কি প্রিপোজিশনের পরে জেরান্ট অর্থাৎ আইনযুক্ত ফর্ম ফর রোহিঙ্গা রিটার্নিং টু দি মাদারল্যান্ড। অবশ্য এই রিটার্ন ব্যবহার করলে টু ব্যবহার করতে হয় না, এরপরও কিছু কিছু জায়গায় আমরা ব্যবহার লক্ষ্য করি। যাই হোক, তার মানে দেখলাম যে সরকারের উচিত রোহিঙ্গাদের মাতৃভূমিতে ফেরত পাঠানোর যেই বিকল্প কৌশল তা গ্রহণ করা। এরপরে আপনাদের জন্য একটি কাজ রেখেছি, তার মানে এই তৃতীয় ধাপে ফাইনাল কাজ আপনার জন্য। আপনি যদি ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখে থাকেন, আশা করি আপনি এই ফাইনাল কাজটি আমাকে করে দিবেন। আর যদি না করে দেন তাহলে আসলে আমার ভিডিওটি আপনার জন্য উপযুক্ত হয়নি বলেই আমার সিদ্ধান্ত হবে বা আমি মনে করে নেব। ওকে, এরপরে আমরা একটু দেখি একেবারে লাস্ট একটি কাজ আছে, এই ব্যাপারটাকে আমরা একটু লক্ষ্য করি। এখানে বলা আছে যে রোহিঙ্গা শরণার্থীদের পাঠানোর বারংবার ব্যর্থতার উদ্যোগ প্রমাণ করে যে বাংলাদেশের সিদ্ধান্ত নেওয়া এবং বাস্তবায়নে বেশ ত্রুটি রয়েছে। দেখুন, এখন আমরা জেরান্ট ব্যবহার করে কত বড় একটি বাক্য রচনা করে ফেলেছি। তার মানে আমাদের জানা থাকলে, ব্যবহার সম্পর্কে অবগত হওয়া থাকলে এবং কিছু ভোকাবুলারি সম্পর্কে অবগত হলে আমরা মনে আসি আমাদের এই জেরান্টটিকে একেবারে স্ট্যান্ডার্ড লেভেলের হায়ার ইংলিশেতে লিখতে পারি। ওকে, মানে উচ্চ লেভেলের ইংরেজিতেও আমরা লিখতে পারি। তাহলে আমরা এখানে কি লিখলাম যে রোহিঙ্গাদের ফেরত পাঠানো অর্থাৎ রোহিঙ্গা শরণার্থীদের ফেরত পাঠানোর বারংবার ব্যর্থতা। তাহলে আমরা লিখতে পারি কি যে ফ্রিকুয়েন্ট অ্যাবর্টিভ অর্থাৎ ব্যর্থ ইনিশিয়েটিভ, উদ্যোগ। আমরা অন্যভাবে লিখতে পারি, নো প্রবলেম। তার মানে বারংবার ব্যর্থ উদ্যোগ অফ পুশিং রোহিঙ্গা ব্যাক অর্থাৎ রোহিঙ্গাদের ফেরত পাঠানো। পুশিং ব্যাক, সেন্ডিং ব্যাক, পুশিং ব্যাক, রিটার্নিং সব একই শব্দ। তার মানে তাদেরকে ফেরত পাঠানোর, দেখুন আমি বিভিন্ন জায়গায় অর্থাৎ 3-4টা ভিন্ন ভিন্ন যেই ভোকাবুলারি বললাম বা ভার ব্যবহার করলাম, এর কারণ হচ্ছে আমরা যাতে নিজেরাও লিখতে পারি। তার মানে পুশিং রোহিঙ্গা ব্যাক হ্যাজ, এরপরে অক্সিলারি ভার্ব প্রুভড, প্রমাণ করে যে বাংলাদেশ হ্যাজ সেভারাল লুপহোলস অর্থাৎ বাংলাদেশের অর্থাৎ কি আছে বিভিন্ন ধরনের ত্রুটি আছে ইন টেকিং ডিসিশন। এই যে ভার্বের পরে অর্থাৎ প্রিপোজিশনের পরে আবারও ভার্ব, এই হচ্ছে জেরান্ট ফর্ম। টেকিং ডিসিশন অর্থাৎ সিদ্ধান্ত নেওয়া এবং ইমপ্লিমেন্টিং দেম এবং তাদের বাস্তবায়নে বাংলাদেশ সরকারের কি ব্যর্থতা পরিলক্ষিত হয় বা ব্যর্থতা আছে। Whatever মানে loopholes, several loopholes of the different type of loopholes we know and existing in our government sectors. Whatever, and we have to face with this, and we have to also suffer from this type of loopholes, and we know made by corrupted people and also made by and miscreant, and what happened by and Benazir Ahmed. Most corrupted people and at the same time and other higher official and also associated with different type of corruption. যদিও আমি অলরেডি আলোচনা করেছি আমার কয়েকটি ভিডিওতে, আশা করছি আমার কয়েকটি ডেইলি অপিনিয়নে, 2টি ডেইলি অপিনিয়নে প্রতিদিনই আসবে, আপনারা তা দেখে নিতে পারেন। ওকে, তার মানে আজকে আমরা পড়লাম হচ্ছে জেরান্ট এবং জেরান্টের আদ্যপন্দ সম্পর্কে। প্রথমে পড়লাম আমরা অবস্থান বিশেষ, এখানে আপনাদের জন্য একটি কাজ রেখেছিলাম, এই কাজটি অবশ্যই করে দিবেন। এরপরে আমরা দেখলাম একটু বড় করে লিখলাম, এখানেও আমরা অবস্থান দেখেছি, এখানেও আপনাদের জন্য একটি কাজ রেখেছি 4 নম্বরে। এরপরে আমরা ফাইনালি দেখলাম যে কিভাবে বড় বড় সেন্টেন্স আমরা মেক করতে পারি ইউজিং জেরান্ট ইন আওয়ার স্ট্যান্ডার্ড ইংলিশ রাইটিং। এরপরে ফাইনালি আপনাদের জন্য এখানেও একটি কাজ রেখেছি, এই কাজটিও আপনারা করে দিতে পারেন, অর্থাৎ এখানে আপনি 3 নম্বর দিয়ে কাজটি করতে পারেন। আপনি চাইলে 3টাই করতে পারেন, নতুবা আপনি যে কোনো একটি করতে পারেন। যাই হোক, আশা করছি আপনার সমস্যা দূর হবে। আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে আমার এই ভিডিওটি অন্যের কাছে শেয়ার দিতে দ্বিধাবোধ করবেন না। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।